আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের আলোচনার টপিক হচ্ছে পরাগায়ন। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। আমরা জীবের প্রজনন 11 অধ্যায় পড়াচ্ছিলাম। আজকের আলোচনার টপিক হচ্ছে পরাগায়ন। আজকের আলোচনার টপিক হচ্ছে পরাগায়ন। তো ফার্স্টেই দেখো, পরাগায়নকে কি বলে? পরাগ সংযোগও বলা হয়। পরাগায়ন ফুল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। তাহলে দেখো পরাগায়ন কি? এটি হচ্ছে ফুল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। তাহলে ফার্স্টে আমরা জানবো পরাগায়নটা কি। ওকে, তো পরাগায়নটা হচ্ছে, আমরা পরাগধানী দেখেছিলাম তাই না? তো পরাগধানী থেকে পরাগরেণু, অর্থাৎ পরাগরেণুটা যখন পরাগধানীর উপর পড়বে সেটা একই ফুলে হতে পারে কিংবা একই জাতের অন্য কোনো ফুলে হতে পারে বা তোমার ভিন্ন ভিন্ন ফুলে হতে পারে। তো হয়ে সেটা যখন গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে এই প্রক্রিয়াটাকেই তোমার কি বলে? পরাগায়ন বলে। তো দেখো এই পরাগায়নটা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। তো আমরা দেখবো স্বপরাগায়ন কি, নেক্সট হচ্ছে পরপরাগায়ন কি। ফার্স্টেই দেখো স্বপরাগায়ন। স্ব মানে কি? মানে নিজে, অর্থাৎ একই ফুলে বা একই গাছের ভিন্ন দুইটা ফুলের মধ্যে। ওকে, একই ফুল আবার হতে পারে তোমার একই গাছ কিন্তু এক, কিন্তু গাছের দুইটা ভিন্ন ফুলের মধ্যে কি করবে? পরাগায়ন ঘটবে, সেটা হচ্ছে স্বপরাগায়ন। যেমন তোমার ধুতুরা, সরিষা, এরা হচ্ছে স্বপরাগায়ন। তাহলে দেখো সরিষা, ধুতুরা এরা হচ্ছে স্বপরাগায়ন। স্বপরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় কম হয়। পরাগায়নের জন্য বাহকের উপর নির্ভর করতে হয় না, অর্থাৎ অন্য কোনো বাহকের উপর তাকে নির্ভর করতে হয় না। এটা হচ্ছে স্বপরাগায়নের সুবিধা। তারপর দেখো এর ফলে নতুন যে উদ্ভিদ উৎপন্ন হবে তার বৈশিষ্ট্যের তেমন কোনো পরিবর্তন হয় না। কোনো কোনো প্রজাতির চারিত্রিকগত বিশুদ্ধতাও কি থাকে? বজায় থাকে। তারপরে জিনগত বৈচিত্র্য কম থাকে। এই বিষয়গুলো পড়ে রাখবে একটু। কেন পড়ে রাখবে সেটা একটু পরেই বলছি। জন্ম নেওয়া নতুন গাছের অভিযোজন ক্ষমতা কমে যায়, অচিরেই প্রজাতির বিলুপ্ত ঘটে। এটা হচ্ছে তোমার অসুবিধা। তো যদি তোমার আসে যে স্বপরাগায়নের সুবিধা এবং অসুবিধাগুলো লেখো, তখন তোমরা এইগুলো লিখবে। স্বপরাগায়নের সুবিধা কি? যেমন পরাগরেণুর অপচয় কম হয়, অন্য কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না। তারপর যে নতুন বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না। তারপর তোমার প্রজাতির যে চরিত্রগত বিশুদ্ধতা সেটা বজায় থাকে, সেটা বজায় থাকে। আর অসুবিধাগুলো কি? অসুবিধাগুলো আমরা এখান থেকে পড়ব। অসুবিধাগুলো জিনগত বৈচিত্র্য কম থাকে। তারপর যে নতুন যেই জীবটা জন্ম নেয় তার অভিযোজন ক্ষমতাও কমে যায়, যেহেতু একই প্রজাতির মধ্যে এতে করে প্রজাতি বিলুপ্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। ওকে, এগুলো তোমাদের অসুবিধা। তো যদি সুবিধা অসুবিধা আসে তো এগুলা দিবে, এইভাবে দিবে। আমি জাস্ট বলে দিয়েছি। আচ্ছা, নেক্সট দেখো আমরা পড়বো পরপরাগায়ন। খুব সুন্দর করে স্বপরাগায়ন আর পরপরাগায়ন দেখিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে স্বপরাগায়নটা দেখিয়ে দেওয়া হয়েছে, আবার পরপরাগায়নটা দেখিয়ে দেওয়া হয়েছে। পরপরাগায়নটা কি? একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে, এটা হবে একই প্রজাতি তবে দুটো ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে ঘটবে। যখন পরাগায়ন সংযোগ ঘটে তখন তাকে আমরা কি বলতে পারি? পরপরাগায়ন। তাহলে দেখো এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে শিমুল, পেঁপে ইত্যাদি গাছের ফুলে কি হয়? পরপরাগায়ন হয়। তো এখন আমরা পরপরাগায়নের সুবিধা এবং অসুবিধাগুলো দেখব। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। পরপরাগায়নের ফলে কি হয়? নতুন চরিত্রের সৃষ্টি হয়। তারপর দেখো বীজের অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায়, বীজ অধিক জীবনী শক্তি সম্পন্ন হয় এবং নতুন প্রজাতির সৃষ্টি হয়। দুটি ভিন্ন গুণ সম্পন্ন গাছের মধ্যে পরাগায়ন ঘটে, তাই এর ফলে যে বীজ উৎপন্ন হয় তার নতুন গুণ সম্পন্ন হয় এবং বীজ থেকে যে গাছ জন্মায় তাও নতুন গুণ সম্পন্ন হয়। যেহেতু ভিন্ন দুইটা গাছের মধ্যে হয়, তো নতুন একটা প্রজাতির জন্ম হয়। এই কারণে এই সকল গাছে নতুন বৈচিত্র্যের সৃষ্টি হয়। ওকে, সো এই যে আমরা এই পয়েন্টগুলো পড়লাম এগুলো প্রত্যেকটাই তোমার সুবিধা। তার মানে পরপরাগায়নে এই সুবিধাগুলো রয়েছে। তাহলে অসুবিধা দেখো, পরপরাগায়নের ক্ষেত্রে কি অসুবিধা ঘটে? অসুবিধা এটি বাহক নির্ভর প্রক্রিয়া হওয়ায় পরাগায়নের নিশ্চয়তা থাকে না। যেহেতু এটা বাহক নির্ভর, অন্যের উপর নির্ভর করতে হয়, সো এটা কি থাকে না? পরাগায়নের কোনো নিশ্চয়তা থাকে না। তারপর এতে প্রচুর পরাগরেণু কি ঘটে? অপচয় ঘটে এবং প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে প্রজাতির বিশুদ্ধতাও কি হয়? নষ্ট হয়। সো আমরা সুবিধা অসুবিধাগুলো তোমাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, যদি আসে তাহলে তোমরা এইভাবে সুবিধা অসুবিধাগুলো দিবে। তারপরে স্বপরাগায়ন কাকে বলে দিবে, পরপরাগায়ন কাকে বলে দিবে, এবং এগুলো পয়েন্টগুলো জেনে নেবে। ওকে, আচ্ছা, এখন আমরা জানবো আমাদের এই যে পরপরাগায়ন, স্বপরাগায়ন তো নিজেদের মধ্যে হয়, আর পরপরাগায়ন সেটা তোমার কি? যেহেতু একটা বাহকের প্রয়োজন, তাই না? তো বাহকগুলা কি সেটাই আমরা জানবো। পরাগ স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যম দ্বারা হয়ে থাকে, তাই না? তাহলে দেখো যে মাধ্যম পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে কি বলে?
পরাগায়নের মাধ্যম বলে। তো পরাগায়নের মাধ্যম কোনটি? যে মাধ্যম পরাগ বহন করে গর্ভমণ্ডল পর্যন্ত নিয়ে যায় তাকেই হচ্ছে পরাগ মাধ্যম বলে। সেগুলো কি দেখো, বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষও এই ধরনের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। যেমন মধু খেতে অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ বা প্রাণী কী করে? ফুলে ফুলে ঘুরে বেড়ায়। ধরো একটা মৌমাছি সে বা একটা পোকা বা যাই হোক যে হচ্ছে মধু খায়, ফুলের মধু খায়, সে কী করলো? একটা ফুলের মধ্যে বসলো, মধু খেলো, সে আবার কি করলো? সেখান থেকে মধু খাওয়া শেষ হলো, সে আরেকটা গাছে গেলো, আরেকটা গাছে গিয়ে আরেকটা ফুলের মধ্যে গিয়ে মধু খেলো। তাহলে কি হলো? তার রেণুটা সে এখান থেকে যে মধু খেলো, তো এখানে ফুলের রেণুটা তার গায়ে লেগে গেল, এবং এখান থেকে সে যখন আরেকটা ফুলে গেলো সেখানে গিয়ে রেণুটা লেগে তার গর্ভমুণ্ডে গিয়ে সেখানে কি হলো? পতিত হলো। এইভাবে একটা মাধ্যম, যার মাধ্যমে কি হতে পারে? পরাগায়ন হতে পারে। তো দেখো এই সময় কি হলো, দেখো আমরা যদি একটু পড়ি, এই সময় কি হলো? ওই ফুলের পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়, আর এই বাহকটি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগ পরবর্তী ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়, আর এইভাবেই কি ঘটে? পরাগায়ন ঘটে। পরাগনের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে কিছু পরিবর্তন রয়েছে, আমরা যদি একটু দেখি। যেমন দেখো, পতঙ্গ পরাগী ফুল, এটা কি হয়? একটু বড় হয়, রঙিন হয়, মধু গ্রন্থিযুক্ত। এগুলো তোমরা পড়ে নেবে, কারণ অপশনে অনেক সময় থাকে যে পতঙ্গ পরাগী ফুল এটা দেখতে কেমন, তাই না? বড়, রঙিন এবং মধু গ্রন্থিযুক্ত। এবং এদের পরাগরেণুটা কেমন হয়? পরাগরেণুটা হয় এবং গর্ভমুণ্ডটা কি হয়? আঠালো এবং সুগন্ধযুক্ত হয়। সেটা কি? সেই পতঙ্গ পরাগ ফুল কোনগুলো? জবা, কুমড়া, সরিষা। এরকম আরও রয়েছে, যেমন বায়ু পরাগ ফুল রয়েছে। বায়ু পরাগ ফুলগুলো কি হয়? এগুলো হচ্ছে হালকা এবং মধু গ্রন্থিহীন। এদের মধ্যে কি থাকে না? কোনো মধু গ্রন্থি থাকে না, তাই এই সকল ফুলেও কি নেই? কোনো সুগন্ধ নেই, এরা সহজে বাতাসে ভেসে বেড়াতে পারে। আর এদের গর্ভমুণ্ডটা কেমন? গর্ভমুণ্ডটা হচ্ছে আঠালো এবং শাখান্বিত, কখনো পালকের মতো। ফলে বাতাস থেকে পরাগরেণু সহজে এরা সংগ্রহ করে নিতে পারে। যেমন কি এই বায়ুপরাগী, তাহলে বলো বায়ুপরাগী ফুল কোনটি? বায়ুপরাগী ফুল হচ্ছে ধান। তারপরে দেখো পানি পরাগী ফুল। পানি পরাগী ফুল কি? এটা আকারে ক্ষুদ্র, হালকা, এরা সহজে পানিতে ভাসতে পারে। এদের ফুলে কোনো সুগন্ধ নেই। স্ত্রী পুষ্পের বৃন্ত লম্বা, কিন্তু পুংপুষ্পের বৃন্ত ছোট। পরিণত পুংপুষ্প বৃন্ত থেকে খুলে পানিতে ভাসতে থাকে এবং স্ত্রী পুষ্পের কাছে পৌঁছালে তখন পরাগায়ন ঘটে। যেহেতু পানি পরাগী, তার মানে পানিতে যেই উদ্ভিদগুলো থাকবে এগুলো হচ্ছে সেগুলো। যেমন দেখো পাতা, শ্যাওলা, ওকে। তারপর হচ্ছে প্রাণী পরাগী। তাহলে দেখো প্রাণী পরাগী কোনগুলো? এগুলোর একটু আকর্ষণীয় হয়, এদের ফুলে গন্ধ থাকে না। যেমন দেখো কদম, শিমুল, কচু, এগুলো হচ্ছে প্রাণী পরাগী ফুল। তাহলে কোনটা বায়ু পরাগী ফুল, কোনটা হচ্ছে পানি পরাগী ফুল, কোনটা হচ্ছে তোমার পতঙ্গ পরাগী ফুল, এগুলো একটু জেনে নেবে। এবং এগুলার কোন ফুলের পরাগরেণুটা কেমন, কোন ফুলটা কেমন, সেটা হচ্ছে একটু জেনে নেবে, ওকে। সো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এই সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।